আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের একটি সৃজনশীল। সেটি এসেছিল দিনাজপুর বোর্ড 2024 সালে, আর প্রশ্নটি সমাধান করছে আমাদের ইজি ম্যাথ বই থেকে। আমরা যদি এখানে দেখি যে এই প্রশ্নের মধ্যে উদ্দীপকে দুইটা জিনিস বলা আছে, ও কেন্দ্র বিশিষ্ট PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। 2 নম্বরে আরেকটা দেওয়া আছে। তবে ক নম্বর যে প্রশ্নটা, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা আলাদা একটা প্রশ্ন। এটা আমরা আগে প্রমাণ করি। ক নাম্বারটা কি বলা হচ্ছে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। প্রথমত ব্যাস আর জ্যা এই জিনিসটা কি সেটা আমরা বুঝি। মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। এখন বৃত্তের জ্যা হচ্ছে যে কোনো দুইটা বিন্দু বৃত্তের উপর, পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু যোগ করলে সেটাই বৃত্তের জ্যা। এই যে এই দুইটা বিন্দু যোগ করলে এটাই বৃত্তের জ্যা, এই যে এটাই বৃত্তের জ্যা, এটাই বৃত্তের জ্যা, এই প্রত্যেকটা হচ্ছে জ্যা। কিন্তু কোন জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটাকে জ্যা বলবো, ঠিক আছে, সেটাকে বৃত্তের ব্যাসও বলবো। এটাকে জ্যা ঠিক আছে, কিন্তু এটা বৃত্তের ব্যাসও, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। আর এই জ্যাটাই, এই ব্যাস নামে যে জ্যাটা আছে, এই জ্যাটাই সবচেয়ে বড় জ্যা একটা বৃত্তের মধ্যে, এর থেকে বড় জ্যা হয় না। তো সেটাই আমাদের প্রমাণ করতে হয় যে বৃত্তের ব্যাসটাই সবচেয়ে বড় জ্যা। তো চলো আমরা প্রমাণ করি। তো প্রমাণ করতে গেলে আমরা প্রথমেই যদি এখানে খেয়াল করি যে এখানের মধ্যে বলা আছে যে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এডি বিসি বৃত্তে এডি হচ্ছে ব্যাস, বিসি ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্যা। ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট এডি বিসি, এডি হচ্ছে ব্যাস। এই যে দেখো এডি, এই যে এডি বিসি একটা বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে এডিটা হচ্ছে ব্যাস, এই যে দেখো কেন্দ্র দিয়ে গেছে, তার মানে এটা এডি ব্যাস। আর বিসি অন্য একটা জ্যা, এটা বৃত্তের ব্যাস না, কেন্দ্র দিয়ে যায় না, অন্য একটা জ্যা, বিসি আর একটা জ্যা। এখন বলতেছে ওসি এবং ওবি যোগ করে, এই যে ওসি আর ওবিটা আমরা যোগ করে রাখি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এডি জ্যাটা এটাই সবচেয়ে বড়। তার মানে এখানে একটা জ্যা নিলাম বিসি, এডিটাও একটা জ্যা, কিন্তু এটা যেহেতু ব্যাস এটাই সবচেয়ে বড় হতে হবে, অর্থাৎ এডিটাই সবচেয়ে বড়। এই বিসি থেকেও কে বড় হবে? এসি, বিসিও একটা জ্যা, এডিও একটা জ্যা, তবে এডিটা হচ্ছে সবচেয়ে বড়। এটা আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্রগামী জ্যা যেটা, বৃত্তের ব্যাস যেটা, এটাই বড়। তো এই যে এডি ইজ গ্রেটার দেন বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে গেলে আমরা এই যে প্রমাণের মধ্যে প্রথমে বলবো যে ও এ, ও বি, ও সি, ও ডি এরা সবাই সমান। এই দেখো ও এ বাহু, ও বি বাহু, ও সি বাহু, ও ডি বাহু, এই চারটা বাহুই সমান। কেন? দেখো চারটা বাহুই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত, কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত, কেন্দ্র থেকে বৃত্ত, কেন্দ্র থেকে বৃত্ত। আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব যেগুলো, সেগুলোকে বৃত্তের ব্যাসার্ধ বলে। আর একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধই আঁকো না কেন, সবগুলো ব্যাসার্ধই সমান হয়। তার মানে ও এ, ও বি, ও সি, ও ডি এই চারটা বাহুই কি হবে? সমান হবে। এখন ও সিবি যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের কাছে এখন আমরা যাব। দেখো ও সিবি এই যে ত্রিভুজটা, এখন একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে সেটা বাকি বাহুটা থেকে বড় হবে। এখন একটা ত্রিভুজের মনে করো ও বিসি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মধ্যে যে কোনো দুই বাহু, মনে করো ওসি আর ওবি আমরা যোগ করলাম, এই যে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু যোগ করলে এটা অবশ্যই 3 নাম্বার যে বিসি বাহুটা আছে সেটার থেকে এই দুইটার যোগফল বড় হবে। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সত্য, যে কোনো দুই বাহু যোগ করলে 3 নাম্বারটা থেকে বড় হবে। তো এখন ওসিবি ত্রিভুজের মধ্যে ওসি আর ওবি এই যে এই দুইটার যোগফল 3 নাম্বার বিসি যে বাহুটা আছে সেটার থেকে বড়। লিখলাম, এই যে সাইড নোট দিয়ে দিলাম, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন ওসি কে আমি ও এ লিখতে পারি। দেখো ওসি যে কথা, ও এও একই কথা, কারণ এই যে আমরা একটু আগে দেখছি ও এ ও সি এগুলো সমান। সো ও এ কে, এই ওসি কে আমি ও এ লিখলাম, আর ও বি যেটা এটাকে আমি ও ডি লিখি। এই যে ও বিটাকে আমি ও ডি লিখবো, কারণ ও বি আর ও ডি এগুলো সবই সমান। সো ও বি কে আমি ও ডি লিখলাম, আর বিসি এর জায়গায় বিসি। এখন কেন আমি এখানে ও এ আর ও ডি লিখছি, কেন জানো? কারণ এখন যদি আমি ও এ আর ও ডি যোগ করি, এই যে ও এ বাহু আর ও ডি বাহু যদি আমি যোগ করি, এই যে এই বাহুটা আর এই বাহুটা যদি যোগ করি, তাহলে পুরা একটা ব্যাস হয়ে যায়, এই যে পুরা এডি হয়ে যায়। তার মানে ও এ প্লাস ও ডি এই দুইটার যোগফল বিসি থেকে বড় হয়। তার মানে ও এ প্লাস ও ডি ইজ গ্রেটার দেন বিসি। তার মানে ও এ আর ও ডি কে যোগ করলে পুরা এডি হয়। সো ও এ আর ও ডির যোগফল এডি লিখলাম, আর বিসি এর জায়গায় বিসি। তার মানে এডি বিসি থেকে বড়। আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেল। এটাই কিন্তু আমাদের প্রমাণ করার কথা ছিল। আমাদের ক নাম্বার প্রশ্নটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো ক নাম্বার প্রশ্ন শেষ, এবার খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে পি কিউ আর আর পি এস আর এই দুইটা কোণের যোগফল 2 সমকোণ। এখন এটা কোন উদ্দীপকের থেকে? এটা হচ্ছে 1 নাম্বার উদ্দীপক। দেখো ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটার মানে কি? বৃত্তস্থ চতুর্ভুজ মানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজটা বৃত্তের একদম ভিতরে থাকতে হবে, এবং চতুর্ভুজের যে 4টা কোণ আছে 4টা কোণায় বৃত্তকে স্পর্শ করতে হবে। তাহলে সেটাকে আমরা বলবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটি চতুর্ভুজ। তাও কি বৃত্তস্থ চতুর্ভুজ।
এখন এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ আর আর পিএসআর সমান হচ্ছে 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তো দেখো এখানে এই ও কেন্দ্র বিশিষ্ট এই পি কিউ আর এস একটা আমরা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি। এই যে দেখো পি কিউ আর এস, এটা কিন্তু একটা চতুর্ভুজ অঙ্কন হলো। এখন এই পি কিউ আর এস চতুর্ভুজের মধ্যে আমাদের প্রমাণ করতে বলছে পি কিউ আর, এই যে পি কিউ আর মানে উপরের এই কোণ প্লাস পিএসআর মানে এই যে নিচের এই কোণ, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এটা আমরা এখন সমাধান করি। দেখো তো প্রথমে অঙ্কনে গিয়ে আমরা বলবো যে ওপি আর ও আর যোগ করি, যে ওপি আর ও আর যোগ করি। এখন একটা চাপ পিএসআর চাপের কথা চিন্তা করি, এই যে চাপটা আছে এই চাপের কথা চিন্তা করি। এই চাপের কথা চিন্তা করলে এখানে কেন্দ্রস্থ কোণ কে বলতো? এই পি থেকে ও আর থেকে ও যোগ করলে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণকে পি থেকে কিউ আর থেকে কিউ যোগ করলে যে কোণটা হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণের নাম পি ও আর, বৃত্তস্থ কোণের নাম পি কিউ আর। এই দুইটার মধ্যে সম্পর্ক কি? বৃত্তস্থটার সাথে 2 গুণ করলে সেটা কেন্দ্রস্থের সমান হয়, মানে পি ও আর সমান 2 ইন্টু পি কিউ আর। এখানে এটাই বলা হয়েছে, দেখো পি ও আর সমান 2 ইন্টু পি কিউ আর। তো এটা ধাপ 1 এর মধ্যে বলা হয়েছে। এখন ধাপ 2 এ আসি আমরা, এই যে ধাপ 1 এ পি ও আর সমান 2 ইন্টু পি কিউ আর এটা বলা আছে। এখন ধাপ 2 এর মধ্যে যদি আমরা আসি, ধাপ 2 এ কি বলা আছে সেটা আমরা দেখি। এখন আরেকটা চাপের কথা বলবে, সেটা হচ্ছে পি কিউ আর চাপের কথা বলা হচ্ছে। কোন চাপ? পি কিউ আর চাপ। দেখো পি কিউ আর চাপ হচ্ছে এই যে উপরে যে চাপটা দেখতে পাচ্ছ, এই চাপটা হচ্ছে পি কিউ আর চাপ। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো, পি কিউ আর চাপ হচ্ছে এইটা। এখন এই চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণটাকে এই পি এর সাথে ও যোগ করো, আর এর সাথে ও যোগ করো, এই দুইটা থেকে কেন্দ্র ও যোগ করলে এখন যে কোণ উৎপন্ন, এখন তোমার মনে হচ্ছে কি এই কোণটা? না, এখন এই নিচের কোণটা, অর্থাৎ চাপের দিকে, চাপটাই যে এইটা, এই চাপের দিকে ফিরানো কোণটাকে চিন্তা করতে হবে। এই পি ও আর এই কোণটার কথা চিন্তা করতে হবে। এই পি ও আরটা হচ্ছে তোমার কি? পি ও আরটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। এখন আগে এই কোণটার নামেও একটু আগে ধাপ 1 এ বলছে এই নিচের কোণটা হচ্ছে পি ও আর, তাই না? তাহলে উপরের কোণ পি ও আর কেমন হয়ে গেল না? না, উপরের কোণটাকে আমরা বলবো প্রবৃদ্ধ পি ও আর। কেন? কারণ উপরের কোণটা 180 থেকে বড়, এই জন্য এই উপরের যে পি ও আর কোণটা এটাকে বলবো প্রবৃদ্ধ। এই যে দেখো প্রবৃদ্ধ পি ও আর। আচ্ছা, বৃত্তস্থ কোণ কোনটা? এই যে চাপটা এটা, এই চাপ থেকে বৃত্ত যোগ, এই চাপ থেকে বৃত্ত যোগ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সো এই কেন্দ্রস্থ কোণ সমান আমরা জানি 2 এর সাথে বৃত্তস্থ কোণ গুণ করতে হয়। সো 2 ইন্টু পিএসআর, এই যে দেখো 2 ইন্টু পিএসআর, পিওআর সমান প্রবৃদ্ধ পিওআর সমান 2 ইন্টু পিএসআর। এখন আমি যোগ করে দিব ধাপ 1 আর ধাপ 2 এর মধ্যে যেটা পাইছিলাম, ধাপ 1 এ পাইছিলাম এইটা, আর ধাপ 2 এ পাইছি আমরা এই যে প্রবৃদ্ধ পিওআর প্লাস পিএসআর। আমরা এখানে লিখলাম যে প্রথমে এই পিওআর লিখলাম, এটার বাম পক্ষ, আর এটার বাম পক্ষ প্রবৃদ্ধ পিওআর সেটা লিখলাম। এবার এটার ডান পক্ষ আর এটার ডান পক্ষ লিখলাম। এবার এই দুইটাকে যোগ করলে কত হয় বলো তো? এই দুইটা যোগ করলে কত হয়? এই প্রবৃদ্ধ পিওআর আর শুধু পিওআর, এই দুইটাকে যোগ করলে কত হয়? দেখো প্রবৃদ্ধ পিওআর এটা আর শুধু পিওআর এটা, দুইটা কোণকে যোগ করলে একটা বৃত্ত হয়ে যায়। তো কোন একটা বিন্দুতে টোটাল কোণটা হয় 360 ডিগ্রি। তার মানে পিওআর আর প্রবৃদ্ধ পিওআর এই দুইটার যোগফল হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 4 সমকোণ, 4টা 90, 4 সমকোণ হয়। তো এখন আমরা এটাকে কি বলতে পারি? এই অংশটাকে আমরা কি বলতে পারি? 4 সমকোণ বলতে পারি না? 4 সমকোণ। তার মানে 2 ইন্টু পি কিউআর আর পিএসআর সমান 4 সমকোণ বলা যায়। এটাকে যেহেতু 4 সমকোণ বলতেছি, তার মানে 2 ইন্টু পি কিউআর প্লাস পিএসআর এটার মান 4 সমকোণ বলা যায়। এটাই আমরা এখানে বলছি, 2 ইন্টু পি কিউআর আর পিএসআর সমান 4 সমকোণ। এখন 2 গুণ আকারে আছে, 2 এর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 4 সমকোণকে 2 দিয়ে ভাগ করলে 2 সমকোণ হয়ে যায়। সো 2 ইন্টু 2 এখানে গুণ আকারে আছে, এর পাশে গিয়ে ভাগ হয়ে 2 সমকোণ হয়ে গেছে। তাহলে এখন পি কিউআর প্লাস পিএসআর এটা সমান 2 সমকোণ। প্রমাণ কিন্তু হয়ে গেল। এই যে দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, পি কিউআর আর প্লাস পিএসআর এটা সমান হচ্ছে 2 সমকোণ। সো এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। খ নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আমরা যাব গ নাম্বার প্রশ্ন সমাধান করতে। গ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে এই 2 নাম্বার যে অংশটা আছে, 2 নাম্বার উপপাদ্য আছে সেটা থেকে 2 নাম্বার উপপাদ্যে বলা হচ্ছে এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত। এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত। তাহলে এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজ একটা অন্তর্লিখিত আছে। এখন বলতেছে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। সেখান থেকে আমাদের এএমবি সিএমডি কোণ সমান 2 ইন্টু এইবি এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে যদি খেয়াল করো, এই চিত্রটা কিন্তু এখানে অঙ্কন করা হয়েছে। এই যে দেখো এম কেন্দ্র বিশিষ্ট এবিসিডি চতুর্ভুজ, এই যে দেখো এম কেন্দ্র বিশিষ্ট এবিসিডি
একটা চতুর্ভুজ অন্তর্লিখিত আছে। এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত আছে। আচ্ছা, এরপরে বলতেছে এখানে যে এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ এরা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে ই। এই যে দেখো এসি আর বিডি কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করছে সেটার নাম ই দেওয়া হয়েছে। আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে এই এ এম বি, এই যে দেখো এ এম বি এই কোণ প্লাস সি এম ডি এই যে এই কোণ, এখানে যদি খেয়াল করো এ এম বি কোণ মানে হচ্ছে এইটা আর সি এম ডি কোণ মানে হচ্ছে এইটা, এই দুইটা কোণের যোগফল সমান 2 ইন্টু এ ই বি কোণ। ঠিক আছে, 2 এর সাথে এ ই বি গুণ করলে যত হবে সেটা এই দুইটা কোণের যোগফলের সমান হবে। তো চলো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। এখানে যে বলা আছে সেটা আমরা একটু দেখি কি বলা আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি যে প্রথমে আমরা বলবো যে দেওয়া আছে এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, সেখানে এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করছে। আমরা এখন যে কাজ করব এম এর সাথে এ, এম এর সাথে বি, এম এর সাথে সি, এম এর সাথে ডি, এগুলো হচ্ছে আমরা যোগ করে ফেলি। তারপরে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে, যেটা বলছিল প্রশ্নে প্রমাণ করে দেখাও, সেটা আমরা লিখলাম। এবার চলে আসবো আমরা প্রমাণে। তো প্রমাণে এসে আমরা প্রথমে লিখব যে এ বি চাপের উপর, এ বি চাপ কোনটা একটু ভালো করে খেয়াল করো, এ বি চাপ হচ্ছে এইটা। এই এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটার সাথে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এটার সাথে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে দেখো এটার সাথে এই যে বৃত্ত, এটার সাথে এই যে বৃত্ত, এটা বৃত্তস্থ কোণ। সো কেন্দ্রস্থ আর বৃত্তস্থ সম্পর্ক কি? কেন্দ্রস্থ সমান 2 ইন্টু এ বৃত্তস্থ, অর্থাৎ এ এম বি সমান 2 ইন্টু এ ডি বি হবে, তাই না? তো এই যে এটা আমরা লিখলাম, কারণ আমরা জানি বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো এই জন্য বৃত্তস্থ কোণ যেহেতু ছোট হয় বৃত্তস্থের সাথে 2 গুণ করতে হয়। যাই হোক, এটা গেল। এবার সিডি চাপের হিসাব করব। ঠিক আছে, এখন আসো সিডি চাপ। এই যে সিডি যে চাপটা আছে এই চাপটা, এখানে কেন্দ্রস্থ কোণ কি দেখো তো, এই যে কেন্দ্রে যোগ করলে এই সিএমডি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এই যে কেন্দ্রস্থ কোণটাকে সিএমডি। আর বৃত্তস্থ কোণটাকে, বৃত্তস্থ কোণ এই যে দেখো এটার সাথে বৃত্তের যোগ, এটার সাথে বৃত্তের যোগ, তার মানে এই ডিএসি বা সিএডি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এই যে ডিএসি এটা বৃত্তস্থ কোণ। এখন এই দুটো সম্পর্ক কি হবে? বৃত্তস্থর সাথে 2 গুণ করতে হবে। সিএমডি সমান 2 ইন্টু ডিএসি, এই যে দেখো সিএমডি সমান 2 ইন্টু ডিএসি। এবার আমরা যে কাজ করব, ধাপ 1 আর ধাপ 2 যে দুটো সমীকরণ পাইছি তাদেরকে যোগ করে দিব। ধাপ 1 এর সমীকরণ পাইছি এএমবি, ধাপ 2 এ যে সমীকরণ পাইছি সেটা হচ্ছে সিএমডি, মানে বাম পক্ষগুলো। তাহলে এএমবি আর সিএমডি যোগ করে দিলাম। এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ, 2 ইন্টু এডিবি, 2 ইন্টু ডিএসি, এই দুটো যোগ করে দিলাম। এখান থেকে যদি একটা 2 কমন নেই তাহলে এডিবি প্লাস ডিএসি হয়। ওকে, এখন এডিবি কে পরের লাইনে এডিই লেখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এডিবি কে কেন এডিই লেখা হয়েছে? তুমি যদি খেয়াল করো এডিবি মানেই হচ্ছে এডিই। একটু দেখো এডিবি মানে কোন কোনটা, এই যে এ ডি বি মানে এই কোণ। এখন দেখো এডিই মানে এই কোণ বোঝায়, আবার এডিই মানে এখান পর্যন্ত এডিই এটা মানেও কিন্তু সেম কোণই বোঝায়। সো এডিবি যে কথা এডিইও কিন্তু সেই কথা, এই জন্য এডিবি কে আমরা এডিই বলতে পারি। ঠিক আছে, আবার ডিএসি যে কথা, দেখো ডিএসি খেয়াল করো ডি এ সি এটা যে কথা এই কোণ বোঝায়, আবার ডি এ ই তাও একই কোণই হয়। তো ডিএসি আর ডিএই একই কোণ, তার মানে আমরা ডিএসি কে ডিএই বলবো। এই যে দেখো এডিবি কে এডিই বলছি, ডিএসি কে ডিএই বলছি। আচ্ছা, তাহলে ধাপ 3 শেষ। এবার আসো ধাপ 4। একটা ত্রিভুজ আছে ডিএই ত্রিভুজ। ত্রিভুজের হিসাবের আগে তোমাদের একটা কথা বলে রাখি, কোন ত্রিভুজের এক বাহুকে যদি বর্ধিত করি তাহলে বাহিরের দিকে একটা কোণ উৎপন্ন হয়, এটাকে বলে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা ভিতরে যে 3টা কোণ আছে 3টা কোণের মধ্যে 2টা কোণের যোগফলের সমান। কোন 2টা কোণ? এই যে বিপরীত দিকে যে 2টা কোণ আছে সেটা, অর্থাৎ বহিস্থ কোণের সাথে যে কোণ আছে সেটা বাদ, বিপরীত দিকে যে 2টা কোণ আছে সেই 2টা কোণকে যোগ করলে যত হবে সেটা বহিস্থ কোণের সমান হয়। এখন আমরা দেখব ডিএই যে ত্রিভুজটা আছে সেটা। তো ডিএই ত্রিভুজের মধ্যে বহিস্থ কোণ হচ্ছে এইবি। এই যে দেখো ডিএই, একটু ভালো করে খেয়াল করো, এই যে ডি এ সরি ডি কি ছিল এখানে, আমরা আবার একটু দেখি, ভুল ছিল। আচ্ছা, ডিএই ত্রিভুজ। তো ডিএই ত্রিভুজে এইবি হচ্ছে আমাদের বহিস্থ কোণ। এই যে দেখো ডি এ ই, এই যে ত্রিভুজটা আছে একটু ভালো করে খেয়াল করো, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই বাহুটা যদি এদিকে বর্ধিত করি তাহলে বহিস্থ কোণটা কে বলো তো? এই যে এটা বহিস্থ কোণ না, এ ই বি এটা বহিস্থ কোণ না, তাহলে এ ই বি এটা বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণটা কোন 2টা কোণের সমান বলো তো? এর সাথে যে কোণ আছে সেই কোণ বাদ বাকি 2টা কোণের যোগফলের সমান।
অর্থাৎ ইএডি এই যে এই কোণটা বা ডিএই এই যে ডিএই মানে এই কোণটা প্লাস আর এই কোণটা কি, এই কোণটা হচ্ছে এডিই। তার মানে এডিই প্লাস ডিএই এই দুইটার যোগফল হচ্ছে বহিস্থ কোণ এইবি এর সমান। সো দেখো এই বহিস্থ কোণ এইবি সমান, এই যে দেখো বহিস্থ কোণ এইবি সমান ডিএই আর এডি এর যোগফলের সমান। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে উপরে আমরা যে সমীকরণটা পাইছিলাম এই এএমবি প্লাস সিএমডি সমান 2 ইন্টু এডিই প্লাস ডিএই। সো আমি এই লাইনটা আবার লিখলাম, এএমডি প্লাস সিএমডির জায়গায় এএমবি প্লাস সিএমডি লিখলাম, সমান চিহ্নের জায়গায় সমান চিহ্ন দিলাম, 2 এর জায়গায় 2 দিলাম। এই এডিই প্লাস ডিএই এটার জায়গায় আমি কি লিখবো, এই যে একটু আগে পাইলাম এডিই প্লাস ডিএই এই দুইটার যোগফল হচ্ছে এইবি, তার মানে এই দুইটার যোগফলকে আমি এইবি লিখলাম। অর্থাৎ এখানে ধাপ 3 এর সমীকরণটা লেখা হয়েছে কি, আমরা পাইছিলাম ধাপ 3 এ এএমবি প্লাস সিএমডি সমান 2 ইন্টু এডিই প্লাস ডিএই। আমি এখানে এএমডি প্লাস সিএমডি লিখলাম, সমানের জায়গায় সমান দিলাম, 2 এর জায়গায় 2 দিলাম, শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে যেটা লেখা আছে এডিই প্লাস ডিএই সেই জায়গায় আমি এইবি লিখলাম। কেন? কারণ আমরা এই যে উপরের লাইনে পাইছি এডিই প্লাস ডিএবি মানে হচ্ছে এইবি, এই জন্য এডিই প্লাস ডিএই এর জায়গায় আমরা এইবি লিখে দিলাম। শেষ। তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। আমাদের এই প্রশ্নটাও সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে ইনশাল্লাহ আবার আরেকটা পর্বে তোমাদের সাথে অন্য প্রশ্নে দেখা হবে। সবাই ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে ফেলো, ভালোভাবে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।